ব্রিক্সে আমরা যোগ দেবো এই কারণে, প্রথম যখন ব্রিক্স এটা প্রস্তুতি নেয় তখন থেকে আমরা এর সঙ্গে ছিলাম, আছি। তো আমরা একদম ফন্ডা মেম্বার হতে পারিনি, তো এখন আমরা সেটা চেয়েছি এটা মেম্বার হতে। আমরা চাচ্ছি যে এই যে আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো একটার উপরে যেন নির্ভরশীলতা না হয়, সেই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা ব্রিক্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এর সঙ্গে আছি। এবং আমরা দেখব যে বিকল্প কোনো আর্থিক প্রতিষ্ঠান বা অর্থ ব্যবহারের ব্যবস্থা কেউ যদি নেয়, আমরা তার সঙ্গে আছি। শুধুমাত্র এই ডলারের উপরে নির্ভরশীল না, আমরা নিজেরা নিজেদের অর্থে নিজে বিভিন্ন দেশের সাথে যেন বিনিময়টা করতে পারি, কেনা বেচা যা লাগে করতে পারি, সেদিকে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া আছে। যখন ভালো এটা কার্যকর হবে তখন আপনারা এটা দেখতে পারবেন। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা কিন্তু ঠিক না, কিন্তু প্রত্যেক কাজটারই একটা নিয়ম থাকে, আমরা সেই নিয়ম মেনেই চলি। আমার সঙ্গে যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি আমাকে যখন আমন্ত্রণ জানালেন যে ব্রিক্স সম্মেলন করবে, আমাকে আসতে বললেন এবং সেই সময় আমাকে জানালেন যে তারা কিছু সদস্যপদ বাড়াবেনও এবং সেটা আমার মতামত জানতে চাইলেন। এবং আমি বললাম যে এটা খুবই ভালো হবে, কারণ ব্রিক্স যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে এই 5টা দেশের সরকার প্রধানের সঙ্গে কিন্তু আমার একটা ভালো যোগাযোগ সবসময় ছিল এবং আছে। আমাদের পক্ষ থেকে আমরা যখন শুনলাম যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে, আমরা ওইটার উপরেই বেশি আমাদের আগ্রহটা ছিল, সেখানে আমরা যুক্ত হতে চেয়েছিলাম। একবার যখন তৈরি হয় তখন থেকেই আমার একটা আগ্রহ ছিল যে এখানে আমরা যুক্ত হব। আর ব্রিক্সের সদস্য সেটা আমাকে কিন্তু প্রেসিডেন্ট তখনই বলছেন যে ধাপে ধাপে নেবেন, তারা ওই ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করে যে দেশগুলি তাদেরকে নেবেন এবং পর্যায়ক্রমিকভাবে তারা সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা ঠিক ওইভাবে, হ্যাঁ নিলে আমরা খুব খুশি, কিন্তু আমরা ঠিক ওইভাবে এই ব্রিক্সে এখনই সদস্যপদ পাবো, প্রথমবারে যেই সদস্যপদ পাবো সেই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না, আর সেরকম কোনো চেষ্টাও কিন্তু আমরা করিও না। যেভাবে রাষ্ট্র পরিচালনা করলে যুগের পর যুগ ক্ষমতায় থাকতে পারবে, সেইভাবে পরিচালনা করার মতো তৌফিক আপনি জননেত্রী শেখ হাসিনাকে দান করেন ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যাগি হাসিনাকে নিয়ে নতুন একটি পর্ব নিয়ে এসেছি আপনাদের। গত সপ্তাহে একটা সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে ম্যাগি হাসিনা আবার ফের নতুন করে ঠিক যথারীতি তার বিচ্ছু বাহিনী নিয়ে ম্যানহোলের ঢাকনাটা ওপেন করেছিলেন এবং সারা দেশে যথারীতি দুর্গন্ধ ছড়িয়েছিলেন। তো তার এই মিথ্যা কথা, এই মানে জোচ্চুরি, শয়তানি, ছিনালি, এগুলো দীর্ঘদিন ধরে করছে। এই শেষের যে সংবাদ সম্মেলন, এটা তো তার ব্যতিক্রম হয় না এবং এখানে যথারীতি ওই আগের সেই পা পরিষ্কার করা, জুতা পরিষ্কার করা, এই প্যান্টি পরিষ্কার করা, এই টাইপের কিছু সাংবাদিক নিয়ে তিনি ওইখানে বসেছিলেন জনগণের সামনে কিছু মিথ্যা কথা বলতে। আমি আজকে থেকে চিন্তা করেছি যে শেখ হাসিনাকে শেখ হাসিনা বলবো, ওকে ম্যাগি হাসিনা বলবো। মানে ম্যাগি মানে বুঝেছেন তো, যেটা মানে বাংলায় যেটা ম্যাগির ওইটা আবার বলা যায় না, ওই ইউটিউবের নানান কমেন্টে গাইডলাইন টাইন আছে, তো আমি ম্যাগি বলবো। তো ম্যাগি আবার শুনে আপনারা রাগ করেন না, কারণ এই নামটা জনগণই দিয়েছে। আপনারা এরই মধ্যে শুনেছেন যে আরাফাত ভোট চাইতে গিয়েছিল, তখন শেখ হাসিনাকে জনগণকে জিজ্ঞেস করেছে, সে তো কোনো দলের না, একদমই নিরীহ একটা মানুষ, তাকে জিজ্ঞেস করেছে এটাকে, সে বলেছে মাগি হাসিনা। তো আমিও এখন থেকে তার নাম হচ্ছে, তারে এই উত্তর মুসলমান দেওয়া যাবে, মানে এই আকিকা টাকিকা দিয়ে তারপর নাম চেঞ্জ করা হলো, এখন থেকে ম্যাগি হাসিনা হবে। তো ম্যাগি হাসিনার এই সংবাদ সম্মেলনের শুরুতে নতুন এক বদমাইশের আবির্ভাব ঘটেছিল। এই বদমাইশের নাম সম্ভবত নুরুল ইসলাম না কি, ও যখন কথা বলে তখন মাইকে কিছুটা সমস্যা ছিল, আমার অডিওটা বুঝতেও সমস্যা হয়েছে। সম্ভবত নুরুল ইসলাম এই জিপকে কখনো দেখি নাই। হাইকোর্ট থেকে একটা নির্দেশ দিচ্ছে যে মুক্তিযোদ্ধা নামের আগে নাকি বীর মুক্তিযোদ্ধা লিখতে হবে, বলতে হবে। তো আমি নিজে জানি যে যদি বীর মুক্তিযোদ্ধা বলি এটা কেমন দেয়। আচ্ছা, এই বদমাইশ হচ্ছে আপনার নাকি মুক্তিযোদ্ধা। তো
বাংলাদেশে এখন যারা মুক্তিযুদ্ধ পরিচয় দিয়ে বড় বড় কথা বলে, এই শালারা একটা মুক্তিযুদ্ধ করে না। সব বদমাইশ ওই সময় এই চুরি করেছে, অস্ত্র নিয়ে ডাকাতি করেছে, মানুষের বাড়িতে ধর্ষণ করেছে, এগুলো করে তারপরে এখন তারা মুক্তিযোদ্ধা সেজেছে। তো সে নাকি বীর মুক্তিযোদ্ধা। শেখ হাসিনার সামনে বলতে গিয়ে তার প্যান্ট ট্যান্ট সব খুলে যাচ্ছিল, মানে খুব লজ্জা লাগছিল, সে বীর মুক্তিযোদ্ধা বলতে চায় না নিজেকে। তো শেখ হাসিনার সামনে বললে খুব ইজ্জত চলে যাবে, মানে শেখ হাসিনাকে ছোট করা হবে এরকম আর কি, খুব করতে চাচ্ছিল, মানে সম্মান দিতে চাচ্ছিল আর কি। তো সম্মানের দিতে যে মানে অতিরিক্ত করে ফেলেছে, যে কারণে তিনি সেখানে একটি কথা বলেছেন। শেখ হাসিনা নাকি শেখ মুজিব মারা যাওয়ার আগেই এই হাসিনা বিচ্ছু যে পরবর্তী বিচ্ছু হবে, মুজিবের পরবর্তী বিচ্ছু, সেটা নাকি মুজিব আগেই জানতেন এবং সেটা বলেছিলেনও। বঙ্গবন্ধু এক সময় বলেছিলেন যে তার পরিবার থেকে আপনার আছে, আমার লেখাও আছে, বঙ্গবন্ধু এই কথাটা বলেছিলেন, কোনো বলেননি, এবং এ ধরনের কোনো চিন্তা আর আলোচনাও ছিল না। বঙ্গবন্ধু সারাদিন পরিশ্রম তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তাহলে কেজরিওয়াল নিজেই মিথ্যা কথা বলছে। তো এই বক্তব্য শোনার পরে মানে হাসিনার তো এখন আসলে মানে তেল দেওয়ার লোকের অভাব নাই, ওর তো দুই ঠ্যাঙ্গের চিপায় এখন খালি তেলের খনি, তেলের তো দরকার নাই ওর আর এখন, কারণ ও জানে যে এই যে তেল যারা দিচ্ছে এরা যে পাশে থাকবে না সামনে, এটা কিন্তু সে জানে। এই যে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনার ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি ডক্টর ইউনূসের পক্ষ নিয়েছেন এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে যে স্বাক্ষর করা হবে 160 জন নোবেল লরিয়ার যারা বিবৃতি দিয়েছেন ইউনূসের পক্ষে, তাদের বিপক্ষে একটি বিবৃতি দেওয়ার কথা ছিল, সেই বিবৃতি তিনি দিবেন না। নোটিশ করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না। বুঝতেই পারছেন অবস্থাটা কি। মানে আমি জানি না এই ভদ্রলোক সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো জানাশোনা নাই, কিন্তু আমি যেটা গেস করি, যেটাই গত 15 বছর ধরে দেখছি, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যে এক বদমাইশ মারা গিয়েছে অ্যাটর্নি জেনারেল, এই মাহবুব আলম, তার এরকম এই বদমাইশগুলোকে সব এরকম পদে দেওয়া হয়। যেমন দুদকের আইনজীবী আরেক শয়তান, এই যে খুরশিদ আলম, আরও মানে মূল পদে যেগুলি দেওয়া হয় শেখ হাসিনার আশপাশে কোনো ভালো মানুষের সব শয়তান, ওইলো মানে হেড অফ শয়তান, ফেরাউনের লেডি ভার্সন, আর আশপাশে সব এই ফেরাউনের চামচা চামুন্ডা শয়তানের বংশধরগুলো সব এর আশপাশে আছে। সো ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে, এটা আমি মনে করি না যে হাসিনার মতো শয়তানের বাচ্চার বাইরে অন্য কেউ, এটা ওই শয়তান। কিন্তু এখন পরিস্থিতি যেহেতু পাল্টে যাচ্ছে, তারা তো ভেতরের খবর টবর জানে, যেখানে তিনি এখন ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দেবেন না। হ্যাঁ, ভালো মানুষ হয়ে গেছে, এই ধরনের অনেক ভালো মানুষ কিন্তু এখন বের হয়ে আসবে। কিন্তু গত 15 বছরে দেশের শেষ করে, রাজনৈতিক দলগুলোকে শেষ করে, ইসলামী দলগুলোকে শেষ করে, বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করে এখন ভালো হলে তো লাভ নাই। যাই হোক, এরকম লোকজনগুলোতে এখন শেখ হাসিনার সঙ্গ ত্যাগ করা শুরু করেছে। এই কারণে শেখ হাসিনা এখন আর এই তেল ভাজিটা পছন্দ না। শেখ হাসিনার এখন দরকার মানে ইউনূস লেভেলের কারো, যে কিনা ডক্টর ইউনূসের মতো পৃথিবীর বিভিন্ন জায়গায় তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আছে, এই ধরনের লোক দরকার। এইসব এই লো ক্লাস এই চামচা চামুন্ডা দিয়ে লাভ হবে না। সেখানে শেখ হাসিনা প্রচণ্ড রকমের খেপে গিয়েছিলেন। হাজুকে দেখছি অনেক একটা টিয়া স্পিড আছে, যেটা রাজনীতিতে দরকার আছে, তখন বিশ্বাস করি না। তাহলে কেজরিওয়াল নিজেই মিথ্যা কথা বলছে, এটা একদম ভুল, এটা কখনো হতে পারে না। এই ধরনের আলোচনাই হয়নি কখনো আমাদের। আচ্ছা, এবার সংবাদ সম্মেলনটা মূলত যে বিষয় নিয়ে, যে সাবজেক্ট নিয়ে হয়েছিল, সেটা হচ্ছে যে ব্রিক্সে যোগদান নিয়ে শেখ হাসিনা যে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, সেইখানে কি ঘটলো, শেখ হাসিনা কি দিয়ে আসলেন, এইটা হচ্ছে গিয়ে মূল বিষয় ছিল। তো শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, দুজন সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করেছিল যে হাসিনা মানে ব্রিক্সে কেন মানে করলো না। সেটা আবার খুবই পজিটিভলি অ্যাপ্রোচ করা হয়েছে, মানে ওরা আবার বলবে না যে আপনি গেলেন কেন দিল না, এরকম না, মানে উত্তরটা মূলত সাংবাদিকরাই দিয়ে দেয়। এরকম এই ছাগলের বাচ্চা যেগুলোরও এখানে দেওয়া হয় SSF কার্ড দিয়ে, এই সিকিউরিটি পাস কিন্তু ওই লেভেলের লোকজনকেই দেওয়া হয়। তো তারা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের মজার উত্তর দিয়েছে শেখ হাসিনা। তার কথা হচ্ছে যে কোয়াডে নাকি শেখ হাসিনা যোগ দিতেই চায় নাই,
এমনি গিয়েছে, সেখানে মোদির সাথে এক রাত থেকে এসেছে, এইটুকুই তার মানে খাওয়া দাওয়া করে। এক রাত ওইখানে তো ছিলই, তাই না, 2 রাত। তো বাজেভাবে নিয়েন না আবার আপনারা। তো থেকে তারপরে দেখা সাক্ষাৎ করে তারপর চলে এসেছে। তো এটাই হচ্ছে মূল কাজ ছিল, এর বাইরে অন্য কোনো কাজ ছিল না। বাংলাদেশ কিছু যে পাবে না এটা কিন্তু ঠিক না। এরপরে তিনি আবার আরেকজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন এই একই বিষয়ে। তো সেখানে তিনি এই একই কথা বলেছেন যে তার আসলে সে ওইখানে নাকি চাই নাই, এই ব্রিক্সে নাকি যোগ দিতেই চায় নাই, সে ইচ্ছা করলে তারে ঢুকায়, মানে তারে দিত আর কি, এই ব্রিক্সের এই পথটা তারে দিয়ে দিত। তো এরকম একটা ভাব দেখাইছে, শুনেন সেই বক্তব্যটা। ব্রিক্সের এখনই সদস্যপদ পাবো, এই প্রথমবারই যেই সদস্যপদ পাবো সেই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। তো আমি সত্যি কথা বলি, নইলে প্রেসিডেন্ট নিজেই তো আমাকে বলেছেন যে হ্যাঁ আগামীতে তারা বাংলাদেশকেও চায়, তো আমরা আমাদের যখন সময় হবে আমরা বলবো। আচ্ছা, এখানে আবার আপনার এই সংবাদ সম্মেলনে যথারীতি 71 টিভির চতুর্থ লিঙ্গের এই প্রাণীগুলো ছিল, ফারজানা রূপা মিথিলা দুজনই ছিল। তো ফারজানা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল। ফারজানার বক্তব্য হচ্ছে যে তিনি খুবই একজন গোয়েন্দা টাইপের সাংবাদিক, পৃথিবীর সব খবর টবর উনি রাখেন এবং উনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিচারের ব্যাপারে আমেরিকা সহ পৃথিবীর যেই 160 জন বিশ্ব নেতা বিবৃতি দিয়েছে, এই বিবৃতির কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মামলা এটা বাধাগ্রস্ত হতে পারে। সবাই নাকি খুব আতঙ্কে আছে, এই খবর ফারজানা রূপার কাছে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি 71 টিভিতে কাজ করি। মার্কিন যুক্তরাষ্ট্র তারা স্যাংশন দেয়, তারা ভিসা বন্ধ করে দিতে পারে। এই চিঠির খবরে আদালতের বিচারকরা, তাদের পরিবার তারা উদ্বিগ্ন, ফলে তারা এক ধরনের সুরক্ষা এবং আতঙ্কের মধ্যে আছেন। আচ্ছা, এইখানে একটা পিছনের একটা কথা বলেছেন প্রসঙ্গক্রমে, যে শেখ হাসিনা নাকি করোনার সময় আপনাদেরকে সবার নাকি মোবাইলে নাকি বেতন পাঠিয়ে দিয়েছে শ্রমিকদের। হ্যাঁ, কারোর বেতন যা নিয়ে আসতে হয়নি। আমার যতটুকু মনে আছে যে করোনার সময় মানুষজন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আন্দোলন করে অনেক বিধিকিচ্ছা হয়েছিল এবং মানুষজনের কতটা কষ্টে সময় কেটেছে সেটা আমার মনে আছে, খুব নিকট অতীতের একটি ঘটনা। সেখানে তিনি বলছেন যে তাদেরকে নাকি মোবাইলে টাকা পাঠিয়ে বেতন সবাই নাকি দিয়ে দেওয়া হয়েছিল। করোনার ভাইরাসের সময় আমি তো কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হতে দেয়নি, লেবারদের বেতন তো আমি সরাসরি তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের লেবাররা কোনো কষ্ট না থাকে। এই পুরো শেখ হাসিনার মানে ম্যাগি হাসিনার যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের মধ্যে একজন সাংবাদিক শুধু যে প্রশ্নটা মানে করা উচিত এরকম ধারে কাছে একটু গিয়েছিলেন, সেটা হচ্ছে যুগান্তরের সাইফুল ইসলাম। তিনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণ হচ্ছে সিন্ডিকেট, এবং বাণিজ্যমন্ত্রী সেখানে নিজেই অসহায়ত্ব ফিল করেছেন যে এই সিন্ডিকেট যারা এই করলে কথা বললে তাদেরকে লাশ হয়ে পড়ে থাকবে, এরকম অনেক কথাবার্তা কিন্তু মাঝখানে আলোচনা হয়েছিল। শেখ হাসিনা নাকি সেগুলো জানেই না, বরং এই মানে শেখ হাসিনার ইয়েটা প্রেস ব্রিফিংটা যদি আপনি দেখেন মনে হয় শেখ হাসিনার নাতিপুতি যা আছে, হ্যাঁ, বাল বাচ্চা, এগুলোর নিয়ে একটা পারিবারিক সভা, এই ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া করতে বসে শেখ হাসিনা সেখানে বক্তব্য দিচ্ছেন। মানে ওর বাপ যেরকম দেশের রাজা মনে করতো, ও এরকম দেশটারে পুরো ওর ঘর বানিয়ে ফেলছে, যা ইচ্ছা তাই বলে। তো সে সেখানে বলছে বাণিজ্য মন্ত্রীকে আমি ধরবো তো। পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো তো। তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। দেখেন, একজন প্রধানমন্ত্রী সে মন্ত্রীকে বলছে তাকে আমি ধরবো তো। হ্যাঁ, মানে এটা মানে ও কি প্রধানমন্ত্রী নাকি? ও তো মানে সাইকোপ্যাথ, ওর তো সেই হিতাহিত জ্ঞানটা নাই, যে কারণে ও ওর মতো করে সুন্দর করে একটা মানে থ্রেট করছে মানুষের সামনেই। কেউ তো বলার তো কেউ নাই। সাংবাদিক যদি অন্য কেউ থাকতো তাহলে তো সেখানেই প্রশ্ন করতো যে আপনি প্রধানমন্ত্রী হয়ে কি মন্ত্রীকে এভাবে বলতে পারেন কি না? মন্ত্রী তার জীবনে এই ধরনের কথা বলবে না। আচ্ছা, এই যে কথাটা মানে মন্ত্রীকে ধরবো এই কথাটা বলেছে, এই কথাটা বলে শুধু সে মন্ত্রীকে থ্রেট করেছে সেটা না, সেখানে দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে, সিন্ডিকেট কিভাবে এই যে ধ্বংস করা যায়, এটা নিয়ে তার সমস্যা না। তার কথা হচ্ছে সিন্ডিকেট নিয়ে কোনো ব্যাপার না, সিন্ডিকেটের কাজ চালাক, আপনাদেরকেই এটা সমাধান করতে হবে। কিভাবে? ওই যে কুমড়ার বেগুনের বদলে কুমড়া, মাছের বদলে কি যেন মাছের কাটা কিমি যেন বলে না মাঝে মধ্যে, তো সেরকম নতুন আরেক রেসিপি দিয়েছেন। শেখ হাসিনার ওইখানে ডিম ঢুকায় রাখতে হবে, মানে ফ্রিজে ডিম ঢুকায় রাখতে হবে।
এবং শেখ হাসিনা নাকি ওইখানে ডিম ঢুকায় রাখেন, হ্যাঁ, সেই কথাটাও তিনি বলছেন, শোনেন তার মুখ থেকে। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না, সবকিছু বিকল্প ব্যবস্থা আছে, আমরা রাখি খাই দেখে বলি আর কি। তো সিন্ডিকেট এমনি ভেঙে যাবে, ওদের আর কিছু করার থাকবে না। তো দেখেন শেখ হাসিনা মানে ফ্রিজে নাকি ওই নাকি ডিম নাকি করে প্রিজার্ভ করে, তারপর ওইখান থেকে নাকি খায়। ওই মানে গরুর দুধের মধ্যে চুমুক দেওয়া দুধ খায়, ও এরকম পরিবেশে থাকে, একদম টাটকা মাছ, টাটকা সবজি, টাটকা আপনার মাংস, হ্যাঁ, টাটকা জিনিস, একদম সব অর্গানিক জিনিস ছাড়াও কিছু খায় না, হ্যাঁ। এবং আমার ধারণা ও ড্রাগ অনেক কিছু নিয়ে ওর শরীর কিন্তু সুস্থ মানে ফিট রাখার চেষ্টা করে। তাহলে এত পেরেশানির মধ্যে একটা মানুষ, ওর তো তেল মানে বায়া নিচে দিয়ে উপরে দেওয়ার তেল মনে হয় মানে মানে চুয়া পড়ে না, ওইরকম অবস্থা ওর। তো এই হচ্ছে সে আপনার বলছে যে এইভাবে সব কিছু জমা করে রাখে, ওনাকে এইভাবে আবার খায়ও, নিজেই বলছে আমি খাইতো, হ্যাঁ। মানে শয়তান ওরে মানে ওরে দেখে আমার মানে শয়তান মুচকি হাসে যে আমার বড় ওস্তাদ তো ওইখানে বসে রয়েছে, মানে ওরে শয়তান কি মানে পাম্পিং করবে, শয়তানরেও মানে শিক্ষা দিবে যে কেমনে শয়তানি করা লাগে। আমি সত্যি কথা বলি, দেখেন মানে ওর চোখ মুখের এক্সপ্রেশন এবং পুরো সংবাদ সম্মেলনটা যদি আপনি দেখেন, আমি কিন্তু বিটিভি দেখি, আপনারা বিটিভি দেখবেন, মজা পাবেন, মন খারাপ থাকলেই বিটিভি দেখবেন। আর আওয়ামী লীগের লোকজনের বক্তব্য তো শুনলে আরও ভালো লাগবে, আপনার হার্ট স্ট্রং থাকবে, হ্যাঁ, শরীর সতেজ থাকবে আর কি। তো ওর এই যে তাকানো এবং পুরো বক্তব্যের মধ্যে মাঝে মধ্যে যখন উত্তেজিত হয়ে যাচ্ছিল, বিশ্বাস করেন মানে মনে হচ্ছে সাপ একটা মানে ছোবল দেবে, এরকম একটা মানে চেহারাটার ভেতরে একটা ভয়ঙ্কর একটা ভাব চলে আসে। মানে আমি আপনাকে যোগ করার জন্য বলছি, আমি শেখ হাসিনাকে দেখতে পারি না, আওয়ামী লীগ দেখতে পারি এই জন্য না, কিন্তু দেখেন আপনি যিনি আওয়ামী লীগ করেন তিনিও দেখবেন ওর চেহারাটার ভেতরে একটা মনে হচ্ছে যেন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখের ভেতরে রক্ত, মানুষের রক্ত চুষে খায়, এরকম মনে হচ্ছে। শেষের দিকে আপনার সংবাদ সম্মেলনে আরেক ম্যাগি ছিল সেখানে, সেই ম্যাগি কোন আমি অত পরিচয়টা দেখি নাই, সে আবার বলছে ও গিয়েছিল আপনার ওই যে দক্ষিণ আফ্রিকায়, সেখানে নাকি বিশ্ব সব নেতারা শেখ হাসিনাকে নাকি মানে চেপে ধরেছে আর কি, মানে বিস্ময়ে তাকায় ছিল শেখ হাসিনার কোন দিক দিয়ে কি দেখা যায় এগুলি দেখার জন্য। তার বক্তব্যটা শোনেন। গিয়েছিলাম এবং সেখানেই ফিজিক্যালি থাকতে পেরে আমি দেখতে পেয়েছি যে অন্যান্য বিশ্ব নেতাদের সাথে আপনার কুশল বিনিময়কালে তাদের উচ্ছ্বাস, কোল তুলে নাচছে তারা। যাই হোক, সংবাদ সম্মেলনের যে রিভিউ, এই রিভিউ আমরা শেষ করার আগে আওয়ামী লীগের ভাইদের কিছু কথা বলে রাখি। আমার বিশ্বাস করেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, বয়স যদি আল্লাহ দেন, তাহলে দেখবেন আমি কোনোদিন বিএনপির কাছ থেকে কোনো সুবিধা নিয়ে কোনো কিছু করব, এটা ইনশাআল্লাহ আল্লাহ যেন এরকম কোনো কিছু না করেন। তো আপনি আমার শত্রু না, আওয়ামী লীগের কাউকে আমি শত্রু মনেও করি না, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি একটা মানুষকে বিশ্বাস করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেই মানুষটা তো ভালো হইতে হবে। চোখের সামনে একদম চোখ কান বুঝা তারপরে মিথ্যা কথা বলে, এই মানুষটা কিভাবে ভালো হবে? আপনি একটু নিজের প্রশ্ন করেন, কখনোই কি আসলে সম্ভব? তারে নিয়ে এই যে আমি এতক্ষণ কথাগুলি বললাম, এগুলো অনেক ভদ্রভাবে বলা যায়, তো ভদ্রভাবে বললে তো আমার যে ক্ষোভ না, এটা তো আমি মিটাইতে পারবো না। হ্যাঁ, আমার ক্ষোভের মানে যেই ভাষায় আমি ক্ষোভের কারণে কথা বললাম, এখন আপনি যদি বলেন সে অনেক ভদ্র মানুষ, তারে নিয়ে ভদ্রভাবে কথা বলতে হবে, এই সংবাদ সম্মেলনের মধ্যেই তার একটা সেন্টেন্স শুনে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিই। এখানে ওই যে কোলে তুলা তারপরে করবে, এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান ভোটচোরক আর যাই হোক, যেইভাবে আসুক একজন প্রধানমন্ত্রী, তার মুখের ভাষা, সে মানুষকে এইভাবে আক্রমণ করে কথা বলে। সংবাদ সম্মেলনে তার কিছু লালিত পালিত কুকুরের ছানা মার্কা কিছু সাংবাদিককে নিয়ে সে বলে মন্ত্রীকে ধরব, মানুষকে বলে কৃষ্ণ সাধন করতে, কুমড়া খাইতে, বেগুনের বদলে মাংসের বদলে কাঁঠাল খেতে, আর ডিম ওর গোয়ার মধ্যে ঢুকায় তারপরে রাখতে। এর চাইতে সুন্দর ভাষায় আর কিছু বলতে পারলাম না। কারণ কি? কারণ হচ্ছে ও ঠিক এই ভাষায় আক্রমণ করে মানুষকে কথা বলে। অতএব যে যেরকম ভাষায় আরেকজনকে আক্রমণ করে, তাকে আপনি ওই ভাষায় আক্রমণ করতে পারবেন, এটা জায়েজ, আমাদের ধর্মে আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।